যে আওয়ামী লীগের ভোটটা এবার আম, জামাতকে দেয়া হোক বা রাইট উইং জোটকে দেয়া হোক, যাতে করে সারা বিশ্বে এটা দেখানো যায় জি। যে হাসিনার পরবর্তী সময় এখানে দক্ষিণপন্থীদের উত্থান হলো। ফ্যাসিস্টকে কারা এনাবেল করেছে, হাত পাখা দিয়ে বাতাস করেছে, সেগুলো কি আপনারা গণ্য করছেন না করছেন না? মানে কেউ তো আহ, শুধু বাতাস করছে, আর কেউ তো সেই সংসদের গাড়িও ব্যবহার করেছে। যে দল বলছে আমরা বাংলাদেশকে আফগানিস্তান ইস্যু দেখতে চাই, আপনারাও কি আসলে আহ, তাদের সাথে সুর মিলে তেমনটি বলবেন কিনা? ধরে নেওয়া যাক যে আপনারা জিতলেন, এই জোট জিতলো এবং তারা গিয়ে ইসলামী শাসন কায়েম করতে চাইলো, সেটা তো আসলে সাধারণ মানুষের সাথে একরকম প্রতারণা হবে। আপনারা যদি কখনো ক্ষমতায় যান, ইসলামী শাসন কায়েম করেন, তাহলে শাসন ব্যবস্থার সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা। যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি, ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেয়া, মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায়। যদি হয়? রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে, ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান, এটা আপনাকে আপনি মোটিভেট করবেন, যদি এটা না ফেল করেন তখন এরপরে মানে চুরি করলে হাত কাটা এরপর হবে। প্রশাসনিক কাঠামোটা। যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তাদের সম্পর্কে কিন্তু আমার 1000টা প্রশ্ন আছে। কেননা এটি কি নাগরিক অধিকার কেড়ে নিবে কিনা। আবার দেখুন, এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আমরা আফগানিস্তান কায়েম করার জন্য এসেছি। আফগানিস্তানের অবস্থা আমরাও জানি, সবাই জানে। কাজেই ভবিষ্যৎ বাংলাদেশ আগের চেয়েও অনিরাপদ, আগের চেয়েও অধিকারহীন এবং আগের চেয়েও পশ্চাৎমুখী হবে কিনা এই প্রশ্ন। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দুজনকে অশেষ ধন্যবাদ সময় দেবার জন্য। আমি আপনার কাছে প্রথম আসি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা তো শুনছি যে এই জুলাই সনদের খসড়া বিশ্লেষণ শুরু হয়ে গেছে, আপনারাও বিশ্লেষণ করছেন। আসলে ওখানে মোটা দাগে আপনাদের কোনো রিজার্ভেশন আছে কিনা, নাকি আপনারা একমত এখন আমরা কি একটা ঐক্যের দিকে যেতে পারি কিনা, দেখতে পারি কিনা, যেটা সিগনেচার করছে সবগুলো দল? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক, এখন যারা শুনছেন এবং পরবর্তীতেও যারা শুনবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা হচ্ছে, দেখেন আমাদের জুলাই সনদ নিয়ে জুলাই আমাদের 24 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছিলাম কয়েকটা মৌলিক কথা, বিচার সংস্কার, এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল জুলাই সনদ। কারণ জুলাই সনদটা হচ্ছে একটা রক্ষা কবচ বলি আমরা এটাকে। এখন যেই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে আপনার সাথে বা আপনার এই টেলিভিশনে এখানে কথা বলতে পারছি, এই জুলাই সনদের প্রতি যদি আমাদের কোনো অবহেলা থাকে, উপেক্ষা থাকে, এবং এটাকে যদি যথাযথভাবে ধারণ না করতে পারি, তাহলে এই গণঅভ্যুত্থানই আমাকে সন্ত্রাসী বানাতে সক্ষম। এই গণঅভ্যুত্থানে যেখানে আজকে যাদেরকে বীর বলা হচ্ছে, জুলাই যোদ্ধা বলা হচ্ছে, শহীদ বলা হচ্ছে, শহীদ পরিবার বলা হচ্ছে, এই জুলাই সনদের মতো রক্ষা কবচ যদি আপনি বিনির্মাণ করতে না পারেন, আমরা যদি বিনির্মাণ করতে ব্যর্থ হই, তাহলে এই পরিবারগুলোই একটা সন্ত্রাসী পরিবার। জুলাই যোদ্ধা যারা, তাদেরকে সন্ত্রাসী। আমি শফিকুল ইসলাম মাসুদ জুলাই যোদ্ধাদের একজন সহযোগী। আমাকে সন্ত্রাসের শুধু সহযোগী না, সন্ত্রাসীদের মদতদাতা শুধু না, সরাসরি সন্ত্রাসী হিসেবে আমাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখে আমাকে খুঁজে বের করা হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জুলাই সনদ হচ্ছে সেইটা যেটা আমাকে আগামী প্রত্যাশার আলোকে জাতির যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনেরও এটা একটা গ্যারান্টিপত্র, যেখানে রাজনৈতিক দলগুলো তার মৌলিক জিনিসগুলো সেখানে উপস্থাপন করবে। কারণ সংবিধানের বাইরে তো আমাদের এটা ছাড়া আর কিছু নেই। আসলে দেখেন, মাঝখানে কিন্তু এটা আলোচনা আছে বা আলোচনা হয়ে থাকে যে আমাদের এই সরকারটা গণঅভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার না কিন্তু, বা এটা তত্ত্বাবধায়ক সরকার না। এটাকে কোনো কোনো অর্থে আপনি অভ্যুত্থান পরবর্তী একটা বিপ্লবী সরকার বলতে পারেন। বিপ্লবী সরকারের তো প্রথমেই দায়িত্ব সেটা ছিল। বলতে পারি কিনা, না, কোর্টের সেটা বলতে পারি না, বা বলতে বলা তো হয় নাই। নির্দেশ অনুযায়ী সেটা আমরা বলা তো যায় কিনা, বলা যায় কিনা না, আমরা সেটা তো আমরা তো বলতে পারি নাই। সংবিধানই মেনে চলছি, আমরা বলি না, সংবিধান মেনে চলছি বিধায় সেটা বলছি না আমরা। কিন্তু এটা কিন্তু জনগণের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল, এবং এখন এটা আলোচনা আছে যে এই বিপ্লবী সরকার বা এই গণঅভ্যুত্থানের সরকারকে এরকম একটা স্ট্রাকচারে তাদেরকে আসলে নিতে পারলে
আমরা আরো অনেক কিছু করতে পারতাম যেটা আমরা করতে পারি নাই। তৃতীয় হচ্ছে যে এই সনদে আমাদের করণীয় কি বা বর্জনীয় কি বা সংযোজন কি বিয়োজন কি, আমি অত্যন্ত বিস্ময়ের সাথে এটা বলি যে সনদের স্টেক হোল্ডার কারা। স্টেক হোল্ডার কিন্তু কোনো একটা আলাদা পার্টি, কোনো আলাদা একটা দুটা পার্টি, ব্যাপারটা এরকম না। এই আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলগুলো, তাদের প্রত্যেকের কাছেই এই জুলাই সনদের গুরুত্বটা কিন্তু সমানভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু বিস্ময়ের ব্যাপার বলেছি এই কারণে, আমরা যখন শুনতে পাচ্ছি যে 10 দিন আগে, 7 দিন আগে, 15 দিন আগে কোনো দলকে এটার খসড়াটা দিয়ে দেওয়া হয়েছে, কোনো দলকে 7 দিন আগে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এইসব রাজনীতিক অঙ্গনে রাজনীতিবিদদের সাথে খোশ গল্প, চায়ের আড্ডা, কথা তো হয় কিছু। যখন আমরা জানতে পারলাম যে অমুকের কাছে, অমুক দলের কাছে, অমুক ব্যক্তির কাছে জুলাই সনদের কপি পৌঁছে গেছে, তাদেরকে দেখার জন্য বলা হয়েছে, এমনকি তারা পরামর্শ দিয়ে ফেলেছেন, ততক্ষণে জামাত ইসলামীর মতো একটা সংগঠনের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়াটা হাতে আসে নাই। আপনারা কবে হাতে পেয়েছেন? একটু বলি। এরপরে আমরা আমাদের থেকে এটা চেয়ে নেওয়ার মতো মানে দেউলিয়া সংগঠন হিসেবে জামাত ইসলামী মনে করে না যে আমাদের এটা একটা দাওয়াত পাইলাম না বা আমাদের একটা দাওয়াতপত্র দেয় নাই, আমাদের চেয়ে নিতে হবে। আমরা শুধু জনৈক উপদেশটাকে বলেছি যে জুলাই সনদ তো আপনারা করছেন, তো ওখানে তো আর জামাত ইসলামের কোনো স্বাক্ষরও দরকার হবে না বা আমাদের তো আর প্রয়োজন হবে না, তো আমরা হয়ে গেলে খুশি হব, এটা হয়ে যাওয়া দরকার, কারণ এটা জামাত ইসলামের দাবি। আপনারা পান নাই এখনো, এটা তো খুবই জটিল ব্যাপার, এটা তো হইতে পারে না, আচ্ছা আমি এটা দেখতেছি, আপনারা পেয়ে যাবেন আশা করি। ভেরি গুড, পেয়ে যাবেন আশা করি। তা আমি এটা বলছি, দেখেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি না, কবেকার কথা? এই কনভারসেশনটা কবে হয়? এই 2 দিন বা 3 দিন 3 দিন সর্বোচ্চ। আগে এই জন্য কথা। আপনি আমাকে আজকে আচ্ছা। জিজ্ঞেস করছেন না যে এই ব্যাপারে জামাত ইসলামী কি চিন্তা করেছে। জামাত ইসলামীকে যে চিন্তা করার কোনো সুযোগই তো দেওয়া হয় নাই। আমরা যখন মাঠে বলি লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিত নয়, লেভেল প্লেইং উপদেষ্টাই তো নয়, লেভেল প্লেইং তো অন্তর্বর্তী সরকারই না। আমি কথাটা আজকে খুব একটু পরিষ্কার করি বলি যে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, এবং আপনি খেয়াল করেছেন যে আমাদের মাইলস্টোন স্কুলের ঘটনায় প্রথম রাতে 4 দলকে ডাকা হলো, ওনারাই বড় দল নাম দিয়েছেন, কি দল নাম দিয়েছেন দেন নাই, পরে আবার 14 দলকে ডেকেছেন। এই 14 দল নিয়ে আবার আমাকে একজন হঠাৎ করে মোবাইল মেসেজ দেখেছে যে মাসুদ ভাই আগের 14 দল চলে আসছে নাকি। আমি বললাম না, এটা এখনকার 14 দল, আরও একটা 14 দল আছে বাংলাদেশে এখন, ওটাও 14 দল, কিন্তু যারা গেছে 14 দল আর কি। সেই 14 দল, 4 দলকে ডাকা হলো, পরে 14 দলটাকে ডাকা হলো, কয়টা হলো? 18টা হলো। তো এই মিটিংয়ে মূল আইডিয়াটা ছিল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, মাইলস্টোনের ঘটনা, স্কুলের কলেজের ঘটনার পরবর্তী সিচুয়েশনটা যেন কোনোভাবে এটা কেউ ডাইভার্ট করতে না পারে, এটাকে যেন কেউ হাইজ্যাক করতে না পারে, পলিটিক্যালি যেন এটাকে কেউ ইউজ করতে না পারে। দিস ইজ মেসেজ। সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিসগুলোর কাছে সাজেশন চাওয়া হয়েছে। পরের দিন 14 দলের মিটিং শেষ করে আমরা একটা ব্রিফ দেখলাম, একজন রাজনৈতিক নেতা ব্রিফ করছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং 3-4 দিনের মাথায়, 4-5 দিনের মাথায় একটা নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে। কি একটা আজব দেশে আমি বাস করতেছি যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে মাইলস্টোন রাজনৈতিক ইস্যু নিয়ে, সেখানে নির্বাচনের তারিখ ঘোষণার মতো ব্যাপার ওনাদেরকে জানাই দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব ওনাদেরকে, এই দায়িত্ব আমি বলছি যে এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, আমি বলছি যে এতটা এলোমেলো অগোছালো। এবং আমরা পরবর্তীতে এটা জেনে খুব বিস্মিত হয়েছি, আলোচনা হয়েছে হয় না, এই ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব আমারও না, কোনো পলিটিক্যাল পার্টিও নেই, ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের। এখন পর্যন্ত ক্লারিফিকেশন আসে নাই, বিদায় আমাকে ধরে নিতে হচ্ছে যে সামহাও এরকম করে আলোচনা হয়েছে। আমি বলছি যে এরকম অগোছালো এবং কিছুটা অগণতান্ত্রিক অথবা কিছুটা বৈষম্য, কিছুটা বৈষম্য যুক্ত একটা পরিবেশে জুলাই সনদটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, এখন তার যে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যাপারে সকল স্টেক হোল্ডার গুলোকে সমন্বয় করে কাজটা আদৌ তারা করতে চায়, নাকি একটা নতুন
পরিস্থিতি তৈরি করে আসলে এগুলোকে তারা ইগনোর করতে চায়। ওকে, আমি আসবো এই জায়গাটায়, কিন্তু একটা ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাকে দিই। সেটা হচ্ছে আপনার কাছে খসড়াটি আপনি বলছেন ৩ দিন আগে পেয়েছেন। কিন্তু আমার মনে হয় সপ্তাহ দেড়েক আগে শিশির মুনির আমাকে দেখিয়েছেন তার কাছে খসড়াটা, জুলাই সনদে। সেখানে আমি ছিলাম এবং ডক্টর জাহিদুর রহমান ছিলেন। আমি ফর ইনফরমেশন অন রেকর্ড আমি জানিয়ে রাখলাম, আপনি না, শিশির মুনির এটা খসড়ার কয়েকটা ধাপ আছে। হয়তো প্রথম দিকে কোনো একটা হয়েছে বা আমাদের থেকে যেটা চাওয়া হয়েছিল সেরকম কিছু একটা আমরা প্রস্তাবনা দিয়েছি। এটা আমি বলছি আমার সংগঠনের ইনফরমেশনালকে কিন্তু আমি আপনাকে বলছি। ওকে, ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে। আশরাফ কায়সার, আমরা তো আসলে জুলাই সনদটা দেখতে চাই সবার ঐক্যমতের ভিত্তিতে। আপনি আসলে কতটুকু আশাবাদী? আপনি জানেন যে আজকে জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপি ওয়াকআউট করেছিল, যদিও পরে ফিরে গেছে। তো এগুলো তো ভালো লক্ষণ না। আবার এখানে নির্বাচনের তারিখ নিয়েও নির্বাচনের তারিখ প্রসঙ্গে যেটা আসলো, যেমনটি আসলে ডক্টর মাসুদ বললেন, রাজনীতিতে আমরা দেখছি সন্দেহ সংশয়টা রয়েই গেছে। তো এই সন্দেহ সংশয়ের মধ্য দিয়ে একটা সনদ কেমন হবে মনে হচ্ছে? প্রথমত বলি যে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা যেভাবে রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন সেটি বেশ দৃষ্টিকটু লেগেছে। বিশেষ করে দেশের প্রধান দল কারা, 4টি প্রধান দল কারা, এগুলো ঠিক করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না। এবং তার ভেতরে আমরা এমন দলকেও দেখেছি যারা শেখ হাসিনার 3টি পচা নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছিলেন 4 দলের মধ্যে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেভাবে তার 4-5 দিনের মধ্যে ডেট ঘোষণা করবেন বলে আরেকজন নেতাকে বলতে শুনলাম, এটিও দৃষ্টিকটু লেগেছে। কেননা এভাবে তো বলে না, বলতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেটা প্রেস হোক, অন্য কোনো উপদেষ্টা হোক, সেরকম। তার মানে তারা এই বিষয়গুলো ডিল করতে গিয়ে অপেশাদারী হয়েছেন এবং ব্যালেন্স রাখতে পারছেন না এবং মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য জায়গায় নেই। কাজেই তারপরে মাইলস্টোন দুর্ঘটনার পরেই এই আলোচনাগুলো আরও দৃষ্টিকটু লেগেছে যে এখনই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে, যেখানে আমাদের ছেলেমেয়েরা পুড়ে মারা যাচ্ছে। অনেকটা মনে হয়েছে যে অমানবিকভাবে রাজনৈতিক আলোচনাটা হলো। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, জুলাই সনদ হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা, আমাদের রক্ষা কবচ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা, 3টি জিনিস। এখন আপনি যদি রক্ষা কবচের অর্থে দেখেন, সরকারের যে বৈধতা সেটিও এই সনদের উপর নির্ভর করছে। কারণ সরকারটি কি করে, সরকারটি তো বিপ্লবী সরকার না, সরকারটি আমার মতে একটি প্রতি বিপ্লবী সাংবিধানিক সরকার। কারণ 5 তারিখে বিপ্লব হয়েছে, 8 তারিখে এই সরকার শপথ নিয়েছে সংবিধান মেনে, সেনাবাহিনীকে রেখে রাষ্ট্রপতির কার্যালয়ে। তো এই সরকারটি একটা ভজঘট সরকার। এই সরকারটি আপনি বলছেন যে এই সরকার গঠনের মধ্যে দিয়ে প্রতি বিপ্লব হয়ে গেছে? আমি মনে করি, এবং আমি প্রায়ই বলি, ওই 72 ঘন্টা আমার পরিষ্কার জানতে হবে প্রতি মিনিটে কি ঘটেছে। যেই চরিত্রদের কথা আমরা জানি তারা কি করে অ্যাক্ট করেছেন, কি করে সিদ্ধান্ত হলো বিপ্লবের পরপরই এরকম একটা প্রতি বিপ্লবী সরকার গঠন করার। এই প্রশ্নগুলোর উত্তর আপনি ভবিষ্যতে নিশ্চয়ই আরও পাবেন, কারণ আমরা যেহেতু এখনো ঘটনার ভেতরে আছি। কিন্তু পরবর্তীতে সরকারের চরিত্র, প্রকৃতি এবং আচরণ দেখে আমাদের ধারণা হয়েছে প্রতি বিপ্লবটি সংগঠিত হয়েছে। কেননা সরকারটিকে আমরা যেভাবে বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকার আচরণ করে সেরকম আচরণ করতে দেখিনি। সংস্কারের যে ন্যূনতম প্রত্যাশা সচিবালয়ের ভেতরে এবং পুলিশের ভেতরে, সেগুলোকে আমরা আজ অবধি করতে দেখিনি। আজকে আপনি যেই ইস্যুগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, ঐক্যমত্য কমিশনের সমস্যা হচ্ছে এবং দেশের ভেতরে মানুষের হতাশা তৈরি হয়েছে, সেগুলোরও ভ্রূণ কিন্তু ওই গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত। কাজেই যারা একসময় অনেক কুডো নিয়েছেন যে আমরা একটি সরকার গঠন করলাম, কেউ দৌড়াদৌড়ি করে উপদেষ্টা হওয়ার চেষ্টা করেছেন, কে কাকে চিনি, এগুলো ঘটেছে। একসময় তাদের বিবেক থাকলে প্রায়শ্চিত্ত করতে হতে পারে, এই বলে যে আমরা সময়ের দাবি পূরণ করতে পারিনি, মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি পূরণ করতে পারিনি। এখন কেন জুলাই সনদ গুরুত্বপূর্ণ? কেননা আপনি এই সব কিছু যা যা ভুল হয়েছে, যা যা ভিন্ন পথে প্রবাহিত হয়েছে, এগুলোকে আপনার দায়মুক্তি দিতে হবে এবং আপনাকে সরকারটির বৈধতা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় যে তিনি হত্যাকাণ্ড করেছেন এবং কিছু পুলিশ সদস্য সহ কেউ কেউ মারা গেছেন, তাদের ব্যাপারেও আপনার একটা অবস্থানে আসতে হবে। মোর ইম্পর্টেন্টলি আপনাকে সংস্কারের ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে। কেননা আমরা বলছি একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং প্রত্যাশাটি হচ্ছে সংস্কার করে রাষ্ট্রকে ঠিক করা। এটি যদি কোনো সনদে বা ঘোষণাপত্রে লেখা না থাকে, তাহলে ইতিহাসে কে দাঁড়িয়ে বলবে যে এটি মানুষের প্রত্যাশা ছিল? 2024-এ ঢাকার দেয়ালগুলো কিন্তু বাংলাদেশের সংবিধান হয়ে উঠেছিল। 2024-এ ঢাকার দেয়ালগুলাই কিন্তু ইশতেহার হয়ে উঠেছিল।
আগামী রাজনীতি। কিন্তু হ্যাঁ, সেটা তো ঐতিহাসিক দলিল হিসেবে আমাদের প্রয়োজন হবেই, কিন্তু আমরা তো ইতিহাসে দেখেছি যে দলিল হয়, দলিল দস্তাবেজ আবার নষ্টও হয়ে যায়, আম, সেরকম ঘটনাও না, ঘটে। নিশ্চয়ই সেজন্য ঘটে। আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে সেটাও যদি একটু বুঝতে চাই আমরা। এটি তাহলে আপনি যেটা বললেন যে চারটি প্রধান দলকে এখানে যে প্যালেস্টাইন ঘটনার পর প্রধান উপদেষ্টা দপ্তরে আমি যে দেখলাম আলোচনা করতে, সেই জায়গা থেকে আপনি প্রশ্ন তুললেন যে চারটি প্রধান দল ওখানে ছিল কিনা। আমি একটু ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে শুনতে চাই, আপনি যদিও এই দলের সাথে চারটি দলের মধ্যে আর চতুর্থ যে দলটি চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন দলের সাথে আপনারা জোট করতে যাচ্ছেন বলে আমরা শুনতে পাই, জানতে পাই, তারপরে শুনি আপনারা কি মনে করেন যে চতুর্থতম প্রধান দল কি এই দলটি কিনা? আপনারা তাই মনে করেন কিনা? দেখেন, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি যে বড় দল, ছোট দল, মাঝারি দল, চতুর্থ, পঞ্চম, এটা যখন একটা নির্বাচন বা সংসদ ভেঙে যায় বা একটা তত্ত্বাবধায়ক সরকার হোক বা একটা মানে সাংবিধানিক এখন একটা সরকার আছে, তখন এইটা বলার আর সুযোগ থাকে না। বলার সুযোগ থাকে না এই কারণে যে এখন আপনাকে পরবর্তী সময়ে এটা জনগণের প্রপার্টি হিসাবে তাদের হাতে ছেড়ে দিতে হবে। এটা যদি কেউ বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা আপনি কিসের ভিত্তিতে বলবেন? এই কথা তো আওয়ামী লীগ বলতো কিন্তু এখানে তো তাই হলো বলা, না। আসলে এটা এরকমটাই ওখানে আমি শুনলাম জানি না আমরা যে যে প্রথম, এটার দ্বিতীয়, তৃতীয়, ভিত্তিতেই চারটি দলকে ডাকা হলো, চতুর্থ কারণ দল তারা, এই আমি চারটি জানি না দল সরকার সবচেয়ে কিসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ। করেছে, সেটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব তার আমি একটা দল হিসাবে নিতে পারি না। হুম হুম। এই কথা তো আওয়ামী লীগ বলতো, আমরা বড় দল, আমরাই থাকবো, আমাদের তো এখানে কোনো খেলোয়াড়ই নাই, আমরাই খেলোয়াড়, আমরাই প্লেয়ার, আমরাই রেফারি, আমরাই সাইড, আমরাই অফ সাইড, আমরাই গোলকিপার। তো এই কথা যদি এই জামানায় এসে কেউ বলে, তো সেও তো আর একটা ফেসিস্ট হিসাবে মাথা চাড়া দেবে, তাতে ভাষাটা তো তার ফেসিস্টের ভাষা। সেই জন্য কেউ বড় দল, কেউ মাঝারি দল, কেউ ছোট দল, কেউ সেজ দল, এই কথা বলার প্রপার্টিটা আসলে একটা রাজনৈতিক দলের না, এটা হচ্ছে নেই। পাবলিক আচ্ছা, প্রপার্টি। একটু যদি এটা ভিন্ন পাবলিক প্রসঙ্গে যাই। নির্ধারণ করবে, আমাদের জনগণ নির্ধারণ হ্যাঁ, করবে। একটু যদি ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যেহেতু আপনারা জোট করছেন, আপনারা কি প্রধান দল কিনা, চতুর্থ প্রধানতম দল কিনা, সেগুলো আলোচনা বাদ দিই, কোনো নীতি মাথায় রেখে জোট করছেন যে আসলে ফ্যাসিস্টকে কারা এনাবেল করেছে, হাত পাখা দিয়ে বাতাস করেছে, সেগুলো কি আপনারা গণ্য করছেন না করছেন না? মানে সেই জায়গাটায় ক্ষমতাটা প্রথম প্রধান আপনাদের কাছে এখানে মুখ্য, নাকি আসলে নীতি দেখেন, এবং কেউ তো শুধু বাতাস করছে, আর কেউ তো সেই সংসদের গাড়িও ব্যবহার করেছে, সেই সংসদের প্রতিনিধিত্ব তো কেউ করেছে। না না, সেটার প্রেক্ষাপট আমার মনে আমি হয় সেটার আমি প্রেক্ষাপট আর হ্যাঁ, এখানে আমি বলি যে কন্টিনিউয়াস সেই সংসদের কমি সেই জননী সংসদের বলা, থেকে সেগুলোর সেই প্রেক্ষাপট বোধহয় সংসদের আলাদা। থেকে তো ৬ জন এমপি সুযোগ সুবিধাও তো ভোগ করেছে, তাই না? শেষ পর্যন্ত সেই সংসদে থেকে যে সংসদের সমস্ত মানে সেখানকার সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সবকিছুই তো তারা নিয়েছে, কেউ কেউ নিয়েছে না। তো এই যারা নিয়েছে, এখন আমি যদি প্রশ্ন করি যে সেরকম দল যদি কারোর সাথে জোট করতে চায় অথবা চায় না, তখন তো আপনি সেটা কি আপনি দাঁড়াবে? যেটা বলছেন সেটা কি আপনি আমি নিজে বিশ্বাস করেন নাকি রাজনীতির জন্যই না, বলছেন? আমি রাজনীতির জন্য বলছি না, আমি বলছি যে আমাদের বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক কি করছে, কতটুকু করে নাই, সেটি সেই দল যখন জনগণের কাছে যাবে, জনগণ তাদের বিচার করবে। আমি কোনো জোট করছি মানে তো এই নয় যে আমি সেই পুরো জোটের দায়িত্বটা নিচ্ছি আচ্ছা, জাতীয় পার্টির সাথে জোট সে করবেন ব্যক্তি আপনারা? হিসাবে। না, আমরা জাতীয় পার্টি জোট করবো এই আলোচনা তো এখনো আসেই না, না। আমি জিজ্ঞেস করছি এই যেহেতু আলোচনাটা জনগণের এখনই কাছে আসে ছেড়ে নাই। দেবেন, আপনারা করবেন জাতীয় আমরা পার্টির আমরা সাথে? এটা তো আমি বলছি টোটাল জোটের ব্যাপারে কিন্তু আমি শুরু থেকে বলে আসছি, জোটের ব্যাপারটা আলোচনায় তখন আসবে যখন ইলেকশনের একটা রোডম্যাপ আমাদের কাছে আসবে, ইলেকশনের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ইলেকশনের ব্যাপারে জনগণের মধ্যে একটা স্পৃহা তৈরি কিন্তু হবে। আমরা তো কিন্তু সাধারণ জনগণ, এখন পর্যন্ত আমরা তো কিন্তু দেখতে পাই সেরকম প্রস্তুতি দেখতে পাই, শুধু ইলেকশনের আগেই তো না গিয়ে না হঠাৎ না, করেই যে এখন জোট হয়ে যায় ব্যাপারটা আপনি তা না, দেখেন, এটা আগে আমরা থেকে এটা যদি প্রস্তুতি থাকে। ফেব্রুয়ারিতে ইলেকশন ধরি, হুম, ইতিমধ্যে যেটা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল এর মধ্যে ইলেকশন ধরি, তাহলেই কিন্তু ৩ মাস সময়ের আগ পর্যন্ত কিন্তু আরও সময় আমাদের হাতে আছে। তো সেই সময় পর্যন্ত জামাত ইসলামী জনগণের সাথে সম্পর্ক রক্ষা করা এক, দুই হচ্ছে যে সমস্ত জোট বা যে সমস্ত দলগুলো আগামীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করবে, আন্দোলনে সম্পৃক্ত থাকবে, ফ্যাসিস্ট নাকি আর যে অতীতে যারা মাথাচাড়া দিয়ে ছিল? অতীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিল তারা তো আছেই, তাদের সাথে তো আমাদের সম্পর্ক আছেই। তো সেই জায়গাটা আমরা যদি বলি যে আওয়ামী লীগের ভাষায় যদি বলা হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না কে, সবাই তো আওয়ামী লীগ তাদের ভাষায়, তো সেই সবাই আওয়ামী লীগের জায়গায় তো আমাকেও তারা আওয়ামী লীগ ধরেছে, আমি রাজপথে ছিলাম, আমরা ছিলাম বলে আমাদেরকে তারা হিসাবে নিতে পারে নাই। কিন্তু যেই দেশে একটা ফ্যাসিস্ট সরকার এসে টোটাল দেশের জনগণটাকে তারা ক্যাপচার করে নিয়েছে,
সেই জায়গায় আমি বলি যে আমাদের দেখতে হবে তাদের কর্মকাণ্ডগুলো স্বেচ্ছায় একটা আছে, একটা হচ্ছে বাধ্যতামূলক, একটা হচ্ছে পরিস্থিতির শিকার, তাহলে একটা হচ্ছে আপনি বলছেন ইসলামী আন্দোলন তাহলে পুরো আমি আমি 15 ইসলামী বছর আন্দোলন বা বিএনপি বা আমরা যেহেতু এই জাতীয় পার্টি আলোচনাটা কোনটা এসেছিলাম। বলছি না, আমি আচ্ছা। বলছি এই সমস্ত প্রেক্ষাপটগুলো জামাত ইসলামী বিশ্লেষণ করবে, জনগণ এগুলো বিশ্লেষণে রাখবে। আচ্ছা। সুতরাং সেই বিশ্লেষণে রেখেই আমাদেরকে জোটের দিকে যেতে হবে। আবার জোট আর জোট আর কি আবার আপনারা আবার নির্বাচনী আর কি জোটটা কিন্তু বিবেচনায় এরকম। রাখবেন সেই জায়গা থেকে একটা প্রশ্ন আমি আপনাকে করে তারপরেই আমাকে বিরতিতে যাব। আমার প্রশ্নটি হচ্ছে যে যে রাজনৈতিক দলগুলো কেমন রাষ্ট্র ব্যবস্থা কেমন দেশ দেখতে চায় সেটা আপনারা দেখবেন কিনা। ফ্যাসিস্টের বিরুদ্ধে কি করেছে কে কি করেছে সেটা তো আমরা আলাপ করলাম, কিন্তু আপনারা যেমন রাষ্ট্র দেখতে চান সেই জায়গায় যাদের সাথে ঐক্য সেটা আপনারা দেখবেন কিনা। যেমন যে দল বলছে আমরা বাংলাদেশকে আফগানিস্তান ইস্যু দেখতে চাই, আপনারাও কি আসলে তাদের সাথে সুর মিলে তেমনটি বলবেন কিনা। আমি এই প্রশ্নটা উত্তর আপনার কাছে বিরতির পর নেব। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক সাথেই থাকুন। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা যখন রাজনৈতিক দলগুলোর সাথে জোট করবেন তাদের সাথে আপনাদের লক্ষ্যের জায়গায়, মতের জায়গায়, আদর্শের জায়গায় কতটুকু মিল আছে সেটা আপনারা কিভাবে, সেটা আপনারা গুরুত্ব দেবেন কতটা। প্রসঙ্গটা এই জন্য এসেছে কারণ ইসলামী দল, ইসলামী আন্দোলনের সাথে আপনাদের জোটের বিষয়টা আলাপ হচ্ছিল এবং তাদের তো আপনার ঘোষণা দেওয়াই আছে যে ইসলামী শাসন তারা কায়েম করতে চায়। সো গণতন্ত্রের উপর ভর করে, নির্বাচনের উপর ভর করে তারা যদি গিয়ে ধরে নেওয়া যাক যে আপনারা জিতলেন, এই জোট জিতলো এবং তারা গিয়ে ইসলামী শাসন কায়েম করতে চাইলো, সেটা তো আসলে সাধারণ মানুষের সাথে একরকম প্রতারণা হবে। সেই জায়গাগুলো আপনারা এই জোটের সময় বিবেচনা করছেন কিনা যে তাদের এই লক্ষ্যের সাথে আপনারা এক কিনা। ইসলামী শাসন কায়েম করাটা প্রতারণা হবে না, কারণ ইসলাম শাসন কায়েম করাটা তো জামাত ইসলামীও বলে। আমাদের তো স্লোগানই হচ্ছে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কোরআনের বিধানই হচ্ছে একমাত্র নির্ভুল এবং সেই মতবাদের ভিত্তিতেই মানুষ শান্তি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা চার্টার যেটা করেছেন তার মাধ্যমে মদিনা সনদ হয়েছে, ইসলামী শাসনের ভিতরে পার্লামেন্টকে আপনি কিভাবে তাহলে এখানে ফাংশন পার্লামেন্টকে করেন? তো ইসলামী শরিয়ার আলোকে পার্লামেন্ট পরিচালনা করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আছে এবং এখনো পৃথিবীর কিছু রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ রূপ নাই, কিন্তু বেসিক কিছু রূপ সেখানে প্র্যাকটিস আছে এবং অপেক্ষাকৃত সেই দেশগুলো কিন্তু নিরাপদ আছে। আর একটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে আমাদের জোটটা দেখেন যে কোনো নির্বাচনী জোট। আমি একটু এই জায়গাটা আরেকটু বুঝতে চাই। আপনি যেটা বললেন যে আপনারা ক্ষমতায় গেলে ইসলামী শাসন কায়েম করবেন। আপনাদের সেই আদর্শ থাকতেই পারে, খুবই ভালো কথা। কিন্তু সাধারণ মানুষ কি জানে যে আপনারা কি ক্লিয়ার করছেন যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান, ইসলামী শাসন কায়েম করেন, তাহলে শাসন ব্যবস্থার সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা? যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথাই যদি জানি, ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেয়া। মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে, আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবে, সেটা কিরকম হবে? আচ্ছা, এটা একটু লম্বা আলোচনা, বাট আমি লম্বায় যাব না, শুধু বোঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা সেভারাল টাইম আলোচনা করছি এবং ফেজ বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি। এবং চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায়। যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে, ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো, সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা। খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন, ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল। আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন। মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় না মদ হারাম করে দাও। প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও, কিন্তু মানে এটার এটার যে মানে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে। দুই হলো মদ খাও, নামাজের সময় খায়ও না। তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো। চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তাআলা বলছেন যে না, এটা খাই আসলে কন্ট্রোল থাকছে না সে, তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো। সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল। ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান। এটা আপনাকে এরপর প্রশাসনিক কাঠামোটা ওরকম হবে যে কাঠামোতে একজন মানুষ উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। দেখেন ইসলামের বিধানটা সেরকমই ছিল, যে জামানায় রেপ করা, মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ। সেই যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে, এই যুবতী সুন্দরী অথচ কিছুটা অর্ধলঙ্গ টাইপের, বাট ওমর রাদিয়াল্লাহু দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো, বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে, আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের
বস্তুতে পরিণত হয়, দিস ইজ ইসলাম। সুতরাং এই ইসলাম নিয়ে কনফিউশন আছে বলে আমি আসবো আবার আপনার মনে করি কাছে। না। আশরাফ মনে করি কায়সার, না। আপনার কাছে শুনতে চাই, ইসলামী শাসন কায়েম করার জন্য আমি তো আমার তো মনে হয় অনেকেই বলবেন এটা যে একটা ইসলামী বিপ্লব করে তারপর হয়তো ইসলামী শাসন কায়েম করতে পারে, কিন্তু বিপ্লব না করে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে আমাদের প্রচলিত ব্যবস্থায় লিবারেল পলিটিক্সের কথা যেটা আমরা জানি, সেই মধ্য দিয়ে গিয়ে ইসলামী শাসন কায়েমের যেটা কথা বলছি, সেটা আপনি কিভাবে দেখছেন আসলে? দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে এবং তাদের এক ধরনের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি গত 11 মাসে, বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে 4টি দলের মধ্যে ইসলামী শাসনতন্ত্র গিয়েছেন, এর ভেতরেই আমি একটি দ্বিচারিতা দেখতে পাই। ধরেন আওয়ামী লীগ খারাপ, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাহলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি? কিন্তু আমার যেহেতু ওখানে পুঁজি আছে এবং আমরা যেহেতু তার সাথে জোটবদ্ধ হলে আমার ভোটের সংখ্যা বাড়বে, ওই কারণে আমি ওখানের ব্যাপারে চুপ আছি। অথচ তারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে শেখ হাসিনার অধীনস্থ হয়ে নির্বাচনগুলোয় অংশ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোকে এই জায়গাটি আগে পরিষ্কার করতে হবে যে আপনার স্বার্থে যায় এমন হলে সে আর দোষর না, আপনার স্বার্থে যায় না তাহলে দোষর। কথাটা এই জন্য বলছি যে আমরা অনেক ধরনের শব্দ আবিষ্কার করেছি। ধরেন নির্বাচনী জোট, যখনই বেকায়দায় পড়বে, যখনই দেখবে এই দল আর এই দল একসাথে থাকতে পারে না, এটা বিএনপিকে আমরা একসময় বলতে শুনেছি, নির্বাচনী জোট করেছি। তো এখন ওনারাও নিশ্চয়ই বলবেন আমরা নির্বাচনী জোট করেছি, কেননা ওনারা দোষর ছিলেন হয়তো, কিন্তু আগামীতে হবেন না, আমাদের নির্বাচন হলে তারা ভালো হয়ে যাবেন, এরকম। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি মোটিভেশনের কথা তো বললেন আমাদের, না, মোটিভেশনে একটু পরে আসি। আরেকটু হচ্ছে যে দেখুন, আমরা একটি নাগরিক অধিকার পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি। এই যে বাংলাদেশ ব্যাংক যে পোশাক আশাকের ব্যাপারে একটি মেমো দিল, তারপরে কয়েক ঘন্টার মধ্যে কেন প্রত্যাহার করলো? কারণ মানুষ বলল যে আমার কাপড় চোপড় আপনাকে ঠিক করতে হবে না, আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এই ব্যাপারে চলার। এখন এই দলগুলো যারা ইসলামী শাসন কায়েম করতে চায়, তাদেরকে সম্পর্কে কিন্তু আমার 1000টা প্রশ্ন আছে। কেননা এটি কি নাগরিক অধিকার কেড়ে নিবে কিনা। আবার দেখুন, এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আমরা আফগানিস্তান কায়েম করার জন্য এসেছি। আফগানিস্তানের অবস্থা আমরাও জানি, সবাই জানে। কাজেই ভবিষ্যৎ বাংলাদেশ আগের চেয়েও অনিরাপদ, আগের চেয়েও অধিকারহীন এবং আগের চেয়েও পশ্চাৎমুখী হবে কিনা এই প্রশ্ন আমি চাই তারা কোনো রকমের রাগঢাক না করে তাদের মতলবটি বাজারে মার্কেটিং করুক এবং ভোটাররা জেনে শুনে তাদেরকে হয় ভোট দিক অথবা ভোট না দিক। আমার মনে হয় কোনো রাগঢাক তো নেই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো উনি বলছেন যে স্পষ্টতই বললেন যে তারা ক্ষমতায় গেলে ইসলামী শাসন কায়েম করবেন। রাগঢাকের কোনো কিছু আমার কাছে রাগঢাকের কথা এই জন্য নেই, বলছি যে কিন্তু আগামীতে যখন নির্বাচনের পরিবেশটি তৈরি হবে তখন যেন তাদের সব, দেখুন আমি কেন রাগঢাকের কথা বলছি, সোহরাওয়ার্দী উদ্যানে ওই দিন যে সমাবেশটি হলো তার মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতি বিরোধী শাসন। কই সেখানে তো ইসলামী শাসনের কথা বলেনি। দুর্নীতি বিরোধী শাসন হচ্ছে মূল প্রতিপাদ্য, যেখানে বারবার ইঙ্গিত করা হয়েছে যে আরেকটি দল যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা দুর্নীতি করেছে এবং আমরা দুর্নীতি করব না এবং আমরা তরুণদেরকে আকৃষ্ট করছি। যদিও জামাতি ইসলামী এখনো এই পরীক্ষা দেয়নি যে তারা শাসন ক্ষমতা পেয়েছে এবং দুর্নীতি করেনি। তাদের 2জন মন্ত্রী ছিল, কিন্তু 2জন মন্ত্রী থাকা আর সরকার 5 বছরের জন্য পরিচালনা করতে পারা। আরও একটি বিষয়, আপনি কি অর্থনৈতিক দুর্নীতির কথা বলবেন না নৈতিক দুর্নীতি? ধরেন আমাদের খুব সহজ হচ্ছে কে টাকা পয়সা চুরি করলো, এই দেশের লোকগুলো আবার ওগুলাই করতে বেশি পারদর্শী। কিন্তু আপনি যদি সিস্টেমেটিক কারাপশন করেন, আপনি যদি একটি দেশকে ভেতর থেকে বদলে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনি যদি প্রশাসনের ভেতরে ঢুকে পড়েন এবং প্রশাসনের লোকগুলোর মেমো রাইটিং দেখলে আমরা বুঝতে পারি তিনি কোন ঘরানা থেকে এসছেন, কোন রাজনৈতিক ঘরানা থেকে এসছেন, তাহলে কিন্তু এটিরও একটি মানে আপনার বিচার আচারের ব্যবস্থা করতে হবে যে আপনি নৈতিকভাবে দেশকে দুর্নীতিগ্রস্ত করছেন কিনা, সমাজকে করছেন কিনা, তরুণদেরকে করছেন কিনা। যেমন দেখুন, অনেক সময় অনেক রাজনৈতিক প্রোপাগান্ডা অনেক ইয়াংদেরকেও আকৃষ্ট করে। তারা পরবর্তীতে বলে যে আমাদের বুঝে ওঠার আগেই আমরা এর সাথে যুক্ত হয়ে গেছিলাম, আমরা তখনও বুঝতে পারিনি যে তার শেষ পর্যায়টি বা অধ্যায়টি এরকম। এখন আমার যতটুকু ধারণা যে ইসলামী দল করার অধিকার অনেকেরই আছে, সবারই আছে, এবং আমরা ইসলামী আইন চাই কথা বলার অধিকার আছে। তারা কিন্তু আমাদের সংবিধানে দেশের নাম পরিবর্তনেরও সুপারিশ করেছেন যে আমরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে পারি কিনা, এর কেউ কেউ তো এই সুপারিশ করেছেন। কাজেই আমরা এগুলো সব শুনেছি, কিন্তু এইগুলোর ব্যাপারে মানুষের মতামত আপনার নিতে হবে এবং সেটি যতটা ডিরেক্টলি পিপল তাদের মতামত দিতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রের আইডিয়ালস
মানুষ চেঞ্জ করবে কিনা, নাম চেঞ্জ করবে কিনা, শাসনতন্ত্রের ধরন চেঞ্জ করবে কিনা। তবে এই যে মাসুদ সাহেব যে কথাটি বললেন, এটি আমাদের সরকার গঠনের যে বিসদৃশ চিত্র তার মতো। দেখুন, আপনি পার্লামেন্টারি নির্বাচনে যাচ্ছেন, আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলছেন, সেইখানে গিয়ে আপনি আরো বলছেন যে পিআর পদ্ধতি করলে এটা আরো বেটার হয় কিনা। তার সাথে কিন্তু কিছুটা স্ববিরোধী। উনি যে হাত কাটার ইসলামী আন্দোলনের কথা বলছেন বা শাসনের কথা বলছেন, অথবা উনি বলছেন মানুষকে আগে উদ্বুদ্ধ করবেন, এগুলো কিন্তু বায়বীয় শব্দ। উদ্বুদ্ধ করা আর তার প্রয়োগ আমরা দুটিই কিন্তু দেখেছি। উদ্বুদ্ধ করা তেমন খুঁজে পাওয়া যায়নি, প্রয়োগটি কিন্তু অনেক চোখে পড়েছে। কাউকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিভাবে হাত কাটা হয়েছে, কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, কিভাবে নারীদেরকে আবার পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিভাবে ধর্মের অবমাননা হয়েছে বলে অন্য ধর্মের মানুষকে, এমনকি নিজ ধর্মের মানুষকে আপনার সাংঘাতিকভাবে হেনস্থার শিকার করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু মানুষ হয়তো ভুলে যায়নি এবং আগামীতেও ভুলে যাবে না। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। তার আগে নাম নিয়ে একটু কথা বলতে চাই। আপনি তো নামের মানে বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলে যে জামাত ইসলামী চেয়েছে। আমরা দেখি যে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী, গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীদের দু একজনের কথা, বিশেষ করে আমি ফরহাদ মজহারের কথা আমি টানতে চাই। তিনি তো বলেছেন জামাত ইসলামীর নাম পরিবর্তন করা উচিত। জামাত ইসলামী কি নাম পরিবর্তন করার কথা ভেবেছে? এই পরামর্শ নিয়ে ভেবেছে কিনা একটু শুনতে চাই। না, জামাত ইসলামী সম্পর্কে কোনো একজন শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী কিংবা কোনো একজন বুদ্ধিজীবী এটা তো বলতেই পারেন। এটা শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি বলেছেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে ২০২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী, বিশেষ করে ১৯শে জুলাইয়ের প্রোগ্রাম, তার আগে আমাদের ১৭ বছর নির্মম নির্যাতন, নিপীড়ন, আমরা তো কোনো কিছু গোপনে করি নাই, আমরা সবকিছু প্রকাশ্যে করেছি। তারা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদকে পছন্দ করেন বা ডাক্তার শফিকুর রহমান অথবা জামাত নেতৃবৃন্দকে যতখানি পছন্দ করেন, মূলত তারা এই দলকেই পছন্দ করেন। সুতরাং সেই দলের কর্মী, সৌদি শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এই প্রস্তাব এখন পর্যন্ত কোথাও থেকে আসছে বলে আমার জানা নেই। তাহলে সুতরাং তিনি জামাত এই ইসলামের তাহলে মধ্যে তিনি এই জামাত ইসলামের মধ্যে সাজেশনটা এই কেন চিন্তা দিলেন? নেই, এই কারণ পরামর্শটা তিনি জামাতকেই কেন মানুষ দিলেন? ভালোবাসেন, জামাত ইসলামীকেই মানুষ ভালোবাসে। আর আপনি কোনো একটা নাম চেঞ্জ করে, আপনি আইডিওলজি যদি আপনার একই থাকে, এই নাম চেঞ্জ করতে আপনি কি লাভ হবে? এটা আমি মনে করি একটা ধূর্ততা ছাড়া আর কিছু না। সুতরাং সেই জায়গায় জামাত ইসলাম এ ব্যাপারে চিন্তা করছে না। আর দ্বিতীয় যেটা আমি বলছি যে ইসলামী শাসন এবং সেখানে দুর্নীতির ব্যাপারে আমির জামাত আরও কিছু কথা বলেছেন। আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তারপরে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এই প্রত্যেকটা কথাই কিন্তু ইসলামিক মানে কনসেন্ট্রেশনের কথা, ইসলামিক সেন্টিমেন্টেরই কথা। মানে আপনি শুধু ইসলামী শাসন বললে তো আর ইসলামী শাসন হবে না। যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন যে মোটিভেশনটা কি, মোটিভেশনই হচ্ছে এটা। এবং সেই মোটিভেশনের আমরা প্র্যাকটিক্যাল ফর্মেট, যেটা আমার ভাই বলেছেন যে আমরা পরীক্ষা দিয়েছি কিনা, আমরা পরীক্ষা কিন্তু দিয়েছি। ফার্স্ট পরীক্ষা দিয়েছি, আমরা মন্ত্রণালয়ে থেকেছি। আমাদের প্রায় ২-১টা ব্যতিক্রম বাদ দিলে সব সংসদে আমাদের সংসদ সদস্যরা ছিলেন এবং সেখানে তারা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করেছে। নামাজের বিধান ছিল না, নামাজের বিধান নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু জোর করে করা হয়নি। এরপরে মাথা নিচু করে ঢোকার ইয়া ছিল, সেটা আমরা বলেছি। দাঁড়িয়ে শোক তখন প্রস্তাব, তো আপনারা ক্ষমতায় ছিলেন না, আমরা আপনারা ক্ষমতায় ছিলাম না, তখন আমরা ক্ষমতায় ছিলাম মানে আমরা একটা পার্ট ছিলাম। হ্যাঁ, বাট আমি বলছি যে এটা মোটিভেট করেই কিন্তু করা হয়েছে, এটা জোর করে চাপিয়ে দেওয়া হয় নাই। এবং এটার বিরুদ্ধে করে কোনো বিক্ষোভ কেউ করেছে বলে আমার জানা নেই। শুধু দাঁড়িয়ে শোক প্রস্তাব গ্রহণ করার বিধান ছিল। আমরা আমাদের থেকে বলেছি যে দাঁড়িয়ে তো কারো আত্মার মাগফিরাত কামনা করা যায় না, আপনি দাঁড়িয়েই যদি থাকবেন তো একটু দোয়া পড়েন। তাহলে আপনি আপনার মায়ের জন্য কি আপনি কবরের কাছে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকেন? আপনার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন? বলছেন আমি তো দোয়া পড়ি। তারপরে তাহলে এখানে কেন আমরা দাঁড়িয়ে থাকতেছি? দাঁড়িয়ে থাকছেন, সম্মানও দেন, সাথে দোয়াটাও পড়েন, তাহলে তো দুটা হয়ে গেল। এরপরে আমরা আমাদের দুজন মন্ত্রীর পাশাপাশি আমরা পার্টি পরিচালনা, দেখেন ২০২৪-এর পরে আমি একদম বলবো না যে আমরা মানুষের সংগঠন, কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের হয় নাই, হয়েছে। কিন্তু আপনি যদি সিমিলারলি এটাকে বা প্যারালালি এটাকে যদি আপনি একটু দেখেন, তাহলে জামাত ইসলামী কিন্তু আমির জামাত সেদিন একটা কথা বলেছে এবং পরবর্তী আরেকটা প্রোগ্রামে বলেছে, আমরা দল পরিচালনায় আমরা সফল হয়েছি ২০২৪ পরবর্তী, আমরা দেশ পরিচালনায় আমরা সফল হব। একটা ছোট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আবার আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনার কাছে আসবো, কিন্তু এর আগে আমি আশরাফ কায়সার আপনার কাছে একটি বিষয় জানতে চাইছি। আপনি জানেন যে ডক্টর ইউনূস বলেছেন অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল করছে। আমরা জানি যে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে যাতে করে আওয়ামী লীগ ফিরে আসে এবং এই দেশকে অস্থিতিশীল রাখা যায়, অস্থিতিশীল হয়ে যায়।
আপনি কি মনে করেন যে এই অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে বা আমরা যেরকম সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আমাদের রাইট ট্র্যাকে আছি কিনা বা বড় রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে কিনা প্রয়োজনীয়তাটা? আমরা একেবারেই রাইট ট্র্যাকে নাই এবং রাজনৈতিক দলগুলো সেটা বুঝতেও পারছে না। দেখুন, আওয়ামী লীগের যে পালিয়ে যাওয়া শক্তি, তারা তো বাজারে তাদের ভোট আছে, তাদের টাকা আছে, তাদের প্রভাব আছে। এখন রাজনৈতিক দল যারা বাজারে এখন আছেন, তাদের প্রত্যেকেরই ওটার উপরে নজর আছে, ওই লোকগুলোর ব্যাপারে নজর আছে, ওই প্রভাবের উপরে নজর আছে। এবং নির্বাচন যখন হবে, আওয়ামী লীগের ভোট কে টানতে পারেন, কার দিকে যেতে পারে, এই অঙ্ক তারা কষতে শুরু করেছেন। শুধু কি অঙ্ক কষার ব্যাপার এখানে? আমি তো এরকমও শুনেছি যে আওয়ামী লীগ চায় এবং আওয়ামী লীগের সহযোগী দেশ, বন্ধু রাষ্ট্র বরাবর যেভাবে সহযোগিতা করেছে তারাও চায় যে আওয়ামী লীগের ভোটটা এবার আম, জামাতকে দেয়া হোক বা রাইট উইং জোটকে দেয়া হোক, যাতে করে সারা বিশ্বে এটা দেখানো যায় জি। যে হাসিনার পরবর্তী সময় এখানে দক্ষিণপন্থীদের উত্থান হলো। দেখুন, ভারত 5ই আগস্টের পর থেকে বলছে বাংলাদেশ ইসলামী জঙ্গিরা দখল করে নিয়েছে এবং প্রফেসর ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। এখন নির্বাচনে যদি রাইটিস্টরা বা দক্ষিণপন্থীরা জোট গঠন করে এবং তার সাথে যদি এনসিপিও অ্যাড হয়, তারপরে যদি তারা ক্ষমতায় চলে আসে, ভারতের সেই প্রেডিকশন 12 মাস আগে যেটা করেছিল সেটি সফল বলে তারা বিশ্বে প্রচার করতে পারবে। তাদের জন্য এটি একটি বড় ঘটনা ঘটবে। এবং আওয়ামী লীগ যে প্রত্যাবর্তনের ছক কষছে, তাতে ওই ডিজাইনটা তাদের একটা প্রথম পাটাতন হিসাবে তারা ব্যবহার করতে পারবে, যে দেখো আমরা বলেছিলাম হাসিনার বিকল্প নাই, হাসিনা গেলে রাইটিস্টরা পাওয়ারে আসে। তারপরে যেটি হবে যে আওয়ামী লীগ তো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এবং তারা ওই নির্বাচনের পরে তাদের ওইসব সদস্যকে, যেরকম করে ধরেন শিবিরের সদস্যরা আপনার সাধারণ ছাত্র এবং বৈষম্য বিরোধী হয়ে পরবর্তীতে নিজেদেরকে শিবির বলে প্রকাশ করেছে, আওয়ামী লীগ ওই রুট ফলো করবে। তারা ভোট দেবে, কাজকর্ম করবে, তারপর এক সময় বলবে যে আমরা ছদ্মবেশী আওয়ামী লীগ ছিলাম জামাত ইসলামের ভিতরে, অথবা এনসিপির ভিতরে, অথবা বিএনপির ভিতরে। কাজেই ভারত আওয়ামী লীগকে সাংঘাতিকভাবে পরিকল্পনার দিক থেকে এরকম একটি সম্ভাবনার জায়গা খুঁজে বের করেছে যে ভারত, আপনি কি দেখবেন খেয়াল করে, ইনক্লুসিভ নির্বাচন চায়। কেননা গত 3টি নির্বাচনে তারা এই শব্দটি কিন্তু জানতো না। এখন তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, অতি সত্বর নির্বাচন চায়। কেননা তাহলে তাদের যে পরিকল্পনা, সেটা স্টেপ 1 বা ফেজ 1 তারা বাস্তবায়ন করতে পারবে। আমার মনে হয় যে ইনক্লুসিভ নির্বাচন বলতে ভারত যা বুঝিয়েছে সেটা আমার ধারণা তারা বুঝে গেছে এটা সম্ভব না, সুতরাং না, তারা এখন সেটি তো নেক্সট পরিকল্পনায় আছে। সেটি তো আওয়ামী লীগকে নিয়েই তারা বলে। কিন্তু আপনি জানেন যে রাজনীতির খেলা দেন দরবারের খেলা, নেগোসিয়েশনের খেলা। সেটি যখন চাবে, তখন আপনি সেই আওয়ামী লীগ হয়তো মানে বাস্তবিকভাবেই এরকম নির্বাচনে অংশগ্রহণ করার অবস্থায় নাই। 300টি আসনে প্রার্থী দেওয়া তো দূরের কথা। কাজে তখন তারা বলবে যে আচ্ছা ঠিক আছে, একটি দল বাইরে রেখে নির্বাচন করলা। আপনি তখন আরো সতর্ক হবেন যে ভারত আর কোনো ইস্যু তুলে ধরে কিনা। সময় একেবারেই কম। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনার কাছে শুনতে চাই, আপনি জানেন যে পতিত আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছে, এটা নিয়ে জাতীয় দৈনিকেও এসেছে, এবং তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়, ফিরে আসতে চায়, আবার অস্থিতিশীল করার জন্য নানাভাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আপনারা আম, রাজনৈতিক দল হিসেবে কতটুকু সচেতন আসলে? আপনার ভবিষ্যতে কি ক্ষমতাটাই মুখ্য, নাকি আপনারা কি মনে করেন যে পতিত আওয়ামী লীগ আসলেই পতিত সব অর্থে? আওয়ামী লীগ যে এখন কিছু প্রস্তুতি নিচ্ছে, এটা তো হঠাৎ করে আজকে আমরা জানতে পারছি ব্যাপারটা কিন্তু তা না। তাদের বিভিন্ন কল রেকর্ডগুলো আমরা পেয়েছি, সেটা হয়তো জাস্টিফিকেশনে সত্য মিথ্যা বা ফ্যাক্ট চেকে পুরোটা বোঝা যায়নি, কিন্তু এইটুকু আমরা বুঝতে পারি বা এদেশের জনগণ বুঝতে পারে যে আওয়ামী লীগ শেখ হাসিনা বা তার কিছু পরিবারের লোকজন সহ পালিয়ে গেলেও তাদের তো দোসররা এখন অনেকে আছে। তারা নিশ্চয়ই বসে থাকবে না, বসে থাকার কথা না, কারণ তাদেরও তো একটা আদর্শের সংগঠন করে, তাদের তো একটা স্পিড আছে এবং সেই স্পিড নিয়ে তো তারা কাজ করবে, এটাই স্বাভাবিক ধরে নিয়ে আপনাকে করতে হবে। কিন্তু আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে তার বিপরীতে আমরা যারা আছি আমরা কি করছি। আপনি কোনো প্রতিপক্ষকে, আমরা কি বলি, কোনো প্রতিপক্ষকে আপনি যখন ছোট করে ভাববেন তখনই সে আপনার জন্য বড় হয়ে উঠবে, এবং আপনি যখন বিজয়ী হবেন, ধরে নিয়েছেন যে আমি বিজয়ী হয়েছি, এমন যে আমার আর পরাজয় নাই, ওখান থেকে আপনার পরাজয় শুরু হবে। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এই জায়গাটা আমি বলছি, এই জায়গাটায় দেখেন, এই জায়গাটা হচ্ছে কি, আওয়ামী লীগ যে স্লোগান দিয়েছে সেই একই স্লোগান এখন আমরা কেউ কেউ দিচ্ছি।
আওয়ামী লীগ যে পন্থা অবলম্বন করেছে সেই পন্থা আমরা কেউ কেউ এখন অবলম্বন করছি। না সেটাই আমি এখন আওয়ামী লীগ আবার যে একটু দর্শনটা দিয়েছিল সেই একই দর্শনে আমরা কেউ কেউ জনগণের কাছে যাচ্ছি। সুতরাং সেরকম জায়গায় আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানটা যে ঐক্যের ভিত্তিতে হয়েছে সেই ঐক্যের জায়গাটা বিনষ্ট সে কোথায় ঐক্য কোথা জায়গাটা থেকে বিনষ্ট হচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ কোথা আমরা থেকে হচ্ছে এখনো সেই জায়গাটা যদি আমরা চিহ্নিত করে ওটার যদি আমরা কি বলে যে তৈরি করতে না পারি, ওই জায়গাটা ভিত্তি তৈরি করতে না আপনারা পারি, তাহলে কতটা এই আসলে করতে ষড়যন্ত্রটা চান, কতটা আন্তরিকভাবে আমরা করতে করতে চান সেই চাই। প্রশ্নটাও আমরা রাখতে চাই। আমি একটু বলি এখানে সেটা হচ্ছে যে আপনি তো বলছেন যে আওয়ামী লীগ যে স্লোগান দিয়ে গেছে এখন আমরা সেরকম স্লোগান দেখতে চাই, সবাইকে রাজাকার বলা, আম, যারা বিরোধিতা করেছে। এখন আমরা দেখছি যে ঠিক আপনার সাথে না থাকলেই তাকে চাঁদাবাজ বলে দেওয়া, এটাও আমরা দেখছি। না, কোনো আমার দলে সাথে না কোনো থাকলে দলে চাঁদাবাজ বলে না। চাঁদাবাজ থাকলেই চাঁদাবাজি বিএনপি জনগণ যখন চাঁদাবাজ, এরকম একটা চাঁদাবাজিতে যখন শব্দ লোকেরা আমরা শুনছি, অতিষ্ঠ, চাঁদাবাজের দল, এটাও শুনছি। কিন্তু চাঁদাবাজিতে লোকরা একটু যখন অতিষ্ঠ, যেখানে বলা হচ্ছে যে ভিডিওতে একজন সরাসরি বলছে, একজন না বহু মানুষ বলছে যে আগে একজনকে দিতাম এখন তিনজনকে আমরা দিচ্ছি, শুনছি সেটা, আগে আমরা 100 শুনছি, টাকা এটা দিচ্ছি এখন অত্যন্ত 300 টাকা দিচ্ছি, দুঃখজনক, অত্যন্ত তাতেও আমি দুঃখজনক। ব্যবসা কিন্তু করি। তো কিন্তু সেই চাঁদাবাজের জন্য, সেই চাঁদাবাজ ডেভেলপ রোধ করার করার দায়িত্ব জন্য কি একটা রাজনৈতিক দলের আপনি থাকা করবেন, উচিত আপনি না? করবেন, এবং কিন্তু আমি তো অবশ্যই করবেন। বলেছি কিন্তু বড় দল আমি যে যত যদি বড় দল তার তত বেশি বলা উচিত। বলা উচিত, ওকে। কিন্তু আমি যদি একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে চাঁদাবাজিটা কেন হয়, কোন পদ্ধতির জন্য, রাষ্ট্রের মধ্যে কোন সিস্টেম, কোন দোষের জন্য হচ্ছে, সেই জায়গাটাই আপনারা কথা না বলে যখন শুধু একটা দলকে এভাবে চাঁদাবাজ বলে বা দলের নেতাকেও আপনারা গালিগালাজকে সমর্থন করে যান, তখন আসলে কি মূল জায়গাটায় আঘাত আমরা করা হয়? গালিগালাজ করিও না এবং সমর্থনও করি না। আমি যেমন ধরুন চাঁদাবাজের সমর্থনও কথা করি যদি না। বলি, তাইলে তো আজকের যে রিপোর্টটার রেফারেন্সটা আনতেই হয়, যে আপনি জাতীয় দৈনিকে এসছে, সবাই জানে যে রাজশাহীতে বিএনপি জামাতের 50 জন চাঁদাবাজ ধরা পড়েছে। যদিও বিএনপি খুবই এটা আপত্তি জানিয়েছে, এই রিপোর্টটা কারা করেছে তারা সন্দেহ করছে। তারপর আমি বলি এখানে জামাতের 6 জন না, বিএনপি নেতা আপত্তি জানিয়েছে, এটা আছে, শুধু বললে কর্মী হবে না, আছে। জামাতও আপত্তি জানিয়েছে। জামাত ওই একই রিপোর্টে জামাতের মহানগরীর সেক্রেটারি তার ওখানে এটার প্রতিবাদ আছে যে এই 6 জনের যাদের কথা বলা হচ্ছে এরা সাংগঠনে প্রমোটেড কেউ না এবং আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে কেউ না। সুতরাং স্ট্রাকচারের মধ্যে কেউ না, এরকম ব্যক্তিত্ব আপনি লাইবিলিটি নিতে পারেন না। এক, দুই হচ্ছে এরপরও বলা হয়েছে যে এরকম 24 পরবর্তী সময় কেউ এসে আমার পিছনে একটা, এখন বহু লোক প্রোগ্রামে এসে আমার পিছনে একটা ছবি তুলতে চায়। এই ছবি তোলা একজন ব্যক্তিকে যদি মানে কোন একটা এটা পত্রিকা, সব রাজনৈতিক না বিদ্রোহী না, দল সব আবার যদি থেকে আমরা দেখেন, এরকমটাই শুনি আবার যে যদি আমাদের দেখেন না যে 50 জনের মধ্যে আমাদেরকে 6 জন দেওয়া হয়েছে, এটাকে কোনো কোটার ভিত্তিতে আমি হিসাব করতে চাই না। আমি মনে করি আমার একজনও থাকা উচিত নয়। আবার বিএনপি বা তাদেরও এটা নিতে হবে যে এটাকে টোটাল জিরোতে নিয়ে আসা যায়। এই জিরোতে নিয়ে আসার জন্য দুই দলকে, কিন্তু আমরা কেন দুই দল বা বড় দলগুলো কেন যারা দাবি করি তারা কেন এই ব্যাপারে আমরা সোচ্চার কথা বলছি না? আপনি যেটা বলছেন যে জায়গা কোথায়, জায়গা সবাই আমরা জানি, আমরা চাই যে আপনারা মূল জায়গাটা নিয়ে কথা বলেন, আমরা শেষ করে দিতে হবে। প্রশাসনের চেয়ে রাজনৈতিক দলগুলো বেশি জানে, জানার কারণে রাজনৈতিক দলের দায়িত্বটা বেশি। নিশ্চয়ই তাই। আশরাফ কায়সার, আমি আপনার কাছে শুনতে চাই, শেষ করে দিতে হবে 30 সেকেন্ডসে যদি বলেন। আমি আপনাকে বলি যে এই দোষারোপের রাজনীতি করতে করতেই একসময় পলাতক শক্তি বিভিন্ন কৌশলে আমাদের সামনে এসে হাজির হবে, তখন তাদের সম্বিত ফিরে আসবে, বা ততদিনে অনেক দেরি হয়ে যাবে। এখন কেউ কাউকে চাঁদাবাজ বলছি, কেউ কাউকে দক্ষিণপন্থী বলছি, এবং একে অন্যের মধ্যে মারামারি করতে করতে, এবং তত্ত্বাবধায়ক সরকারকে বলছি তাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে। দেখুন, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তারাই তো এখন মাঠে আছে। তাদের আগামীর স্বপ্ন বাদ দিয়ে, আগামীতে কে ক্ষমতায় যাবেন, কে দুর্নীতি করতে পারবেন, অর্থ আদায় করতে পারবেন, এগুলো বাদ দিয়ে তাদের এককাট্টা হয়ে আরো কয়েক বছর থাকতে হবে, যাতে করে দেখাতে পারে যে একটা পলাতক রাজনৈতিক শক্তি চলে গেলে বাংলাদেশের জনগণের পক্ষে রাজনীতিবিদরা দাঁড়াতে পারেন। এখন রাজনীতিবিদরা জনগণের পক্ষে নাই, তার নিজের পক্ষে আছেন কিংবা তার দলের পক্ষে আছেন। তাদেরকে জনগণের পক্ষে বা সত্যিকার অর্থেই দাঁড়াতে হবে। জনতা না ক্ষমতা যখন বলি, তখন সত্যিই দেখতে হবে রাজনৈতিক দলগুলো জনতার তারা পক্ষে আছে। জনতার পক্ষে, এটি প্রমাণিত না, এবং তারা উল্টো